পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন কাবুলের শাসক বাবর। আর সেখান থেকেই উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। সুলতানের পরিবর্তে মুঘলরা রাজা বা সম্রাট উপাধি গ্রহণ করেন। মুঘলদের আগমনের ফলে উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতি নানাভাবে আলোকিত হয়। তাদের নির্মিত সুদৃশ্য ভবন এখনও উপমহাদেশের অনেক শহরে গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও লোদি সাম্রাজ্য উত্তরে জৌনপুর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত ছিল, দিল্লি সাম্রাজ্যের পূর্ববর্তী কেন্দ্রীয় সরকারগুলির তুলনায় এটি ছিল অনেক দুর্বল। সুলতান ইব্রাহিম লোদি ছিলেন একজন দৃঢ়চেতা শাসক। প্রবল বিক্রম প্রদর্শনে তিনি মেওয়ারের রাজা রানা সাঙ্গাকে পরাজিত করেছিলেন, কিন্তু সে সময়ের অভিজাতরা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে ধারাবাহিকভাবে সেখানে বিদ্রোহ চলতে থাকে। ক্রমাগত গৃহযুদ্ধের ফলে সাম্রাজ্যের শক্তিও হ্রাস পায়। এই সময়ে কাবুলের শাসক তৈমুর পরিবারের জহিরুদ্দিন বাবর উপমহাদেশের দিকে নজর দেন। ইব্রাহিম লোদি ছিলেন ভোগ বিলাসে মগ্ন একজন শাসক। এতটাই বিলাসী ছিলেন যে বাবর আফগানিস্তানের কাবুল থেকে পানিপথে পৌঁছে যান। কিন্তু এই সময় ইব্রাহিম লোদি দিল্লি থেকে পানিপথে পৌঁছাতে পারেননি। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। বাবরের সেনাবাহিনীতে ছিল মাত্র 25,000 যোদ্ধা, কিন্তু লোদির ছিল 1,25,000-এরও বেশি। দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়, তবে যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাবর সহজেই ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন। ইব্রাহিম লোদির ছিল একটি বিশাল বাহিনী যা বাবরের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল। এটা সম্ভব হয়েছিল কারণ বাবরের গোলাবারুদ ও কামান ছিল। তার সমরাস্ত্রের ভাণ্ডারে 3টি কামান ছিল এবং প্রতিটি দিয়ে 3টি করে গুলি করা যেত। এর মাধ্যমে 21 রাউন্ড গুলি চালানো হয়। এই গোলা বর্ষণের আওয়াজ এতই ভয়ঙ্কর ছিল যে প্রথম সারিতে থাকা হাতিদের দ্বারা সুরক্ষিত ইব্রাহিম লোদির সেনাবাহিনীও আতঙ্কিত হয়ে পড়ে। তারা প্রথমবারের মতো এমন শব্দ শুনতে পেয়েছিল। হাতিরা পেছন দিকে ছুটতে থাকে এবং নিজেদের সেনাবাহিনীকে পদদলিত করে পালিয়ে যায়। বাবরের কমান্ডো বাহিনী দুই পাশ বেষ্টন করে অবস্থান নিয়েছিল। একে ক্রিসেন্ট টেকনিক বলা হয়, যেখানে কমান্ডোরা সেনাবাহিনীকে চারদিক থেকে আবৃত করে রাখে। বিরোধীদেরকে পাশ থেকে পেছন থেকে আক্রমণ করা হচ্ছিল। সামনে থাকা আর্টিলারি প্রতিপক্ষকে এগুতে দিচ্ছিল না। সবাই একই সঙ্গে অনবরত গোলাবর্ষণ করে যাচ্ছিল। এভাবে তাদের প্রতিপক্ষ কোণঠাসা হয়ে গেল এবং কোনোভাবেই তারা পেছনে, বামে বা ডানে যেতে পারল না। নিজের আত্মজীবনী বাবর নামায় কাবুলের শাসক জহিরুদ্দিন বাবর লিখেছেন, মেওয়ারের রাজা রানা সাঙ্গা তাকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু পরে রানা সাঙ্গা ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে তাকে সমর্থন করেননি। এতে বাবর খুবই ক্ষুব্ধ হন এবং লোদিকে পরাস্ত করার পরে রানা সাঙ্গার বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেন। বাবর রানা সাঙ্গার উপর কেন রাগ করেছিলেন তার কারণ তিনি তার আত্মজীবনী বাবর নামাতে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, রানা সাঙ্গাই তাকে যুদ্ধে ডেকেছিলেন। তিনি যখন পানিপথে লড়াই শুরু করেন, রানা সাঙ্গা যুদ্ধের ময়দান থেকে পিছু হটে। রানা সাঙ্গার প্রতি বাবরের ক্ষোভের কারণ ছিল এটাই। ভরতপুরের কাছে খানুয়া যুদ্ধে বাবর রানা সাঙ্গার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং একে জিহাদ বলে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি মদ পান করবেন না। নিজেকে গাজীও ঘোষণা করেছিলেন তিনি। বাবরকে অবশ্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধও করতে হয়েছিল, কারণ এই যুদ্ধে তার সেনাবাহিনী ভীত ছিল। এজন্য তিনি সেনাবাহিনীকে বলেছিলেন যে তারা একটি ইসলামী বাহিনী এবং প্রতিপক্ষ হিন্দু সেনাবাহিনী। তিনি তার সেনাবাহিনীকে বলেছিলেন যে এটি একটি ধর্মযুদ্ধ, কিন্তু আসলে বিষয়টি এমন ছিল না, কারণ মেহেদি হাসান ও আরও অনেক মুসলমান রানা সাঙ্গার সাথে ছিলেন।
সফল সামরিক অভিযান শেষে বাবর বিজয়ীর বেশে দিল্লিতে প্রবেশ করেন। সিংহাসনে আরোহণের পর বাবর কঠোর হস্তে অভ্যন্তরীণ বিদ্রোহীদের দমন করেন। আগ্রা জয়ের কয়েক মাসের মধ্যে বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন ইব্রাহিম লোদির সমগ্র রাজ্য জয় করেন, আর এর ফলে দ্রুতই মুঘল সাম্রাজ্য বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে বাংলায় ছড়িয়ে পড়ে, আর সুলতানের পরিবর্তে বাবর রাজা বা সম্রাট উপাধি গ্রহণ করেন। এখান থেকেই ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের নতুন যুগের সূচনা হয়। মুঘল শব্দটি এসেছে মঙ্গল থেকে। পর্তুগিজেরা মুঘল শব্দটি ব্যবহার করতেন। মুঘলদেরকে আমরা সম্রাট বলি। তারা ফার্সি শব্দ বাদশাহ বা পাদশাহ উপাধি পেয়েছিলেন। এর আগে ছিল খেলাফত আমল, আর তাই শাসকদের সুলতান উপাধি দেয়া হতো। কিন্তু মুঘলরা নিজেদেরকে বিশ্বজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন, তাই তারা বাদশাহ বা রাজা উপাধি গ্রহণ করেছিলেন। মুঘলদের আগমনের ফলে উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতি নানাভাবে আলোকিত হয়ে ওঠে। তাদের নির্মিত অনেক ভবন এখনও উপমহাদেশের প্রায় প্রতিটি বড় শহরে গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় মুঘলরা হুমায়ুনের সমাধির চেয়ে বড় কোনো ভবন নির্মাণ করেনি। তাজমহল এর দ্বারা অনুপ্রাণিত। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি হুমায়ুনের সমাধি তাজমহলের চেয়ে আরও ভারসাম্যপূর্ণ ভবন। এর গাঠনিক অনুপাত তাজমহলের চেয়েও ভালো। অনেক উঁচু হওয়া সত্ত্বেও বিভক্ত স্তরগুলি তৈরি করা হয়েছে। ছোট দরজাগুলি একে অনন্য স্তরে স্থান দিয়েছে। সামরিক কৌশল, কূটনীতি বা শক্তিশালী ক্ষমতার ব্যবস্থাপনা, অর্থাৎ সকল ক্ষেত্রেই মুঘলরা এক শ্রেষ্ঠত্বের যাত্রা শুরু করেছিলেন। সম্রাট বাবর ভারতকে করেছিলেন নিজের আবাস, আর নিয়ে গিয়েছিলেন উন্নয়নের পথে। উন্নয়নের এই যাত্রাকে সারা বিশ্ব সোনার পাখি নামেই চেনে। তার রাজনৈতিক উপলব্ধি ও অন্তর্দৃষ্টির ফলে পুরো দক্ষিণ এশিয়াতে পড়েছিল সমৃদ্ধির চিহ্ন। ক্যামেরাম্যান রৌফ ফিদার সাথে সালাউদ্দিন জৈন, DW নিউজ, নিউ দিল্লি।